আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টেলিভিশনের মাহে রমজানের বিশেষ আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য ভাবনা পাওয়ার্ড বাই বিআরবি কেবলসে। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমি আহমেদ হুমা। আমরা প্রত্যেকটা ঘরে কিন্তু খুঁজলেই পেয়ে যাব কোনো না কোনো ডায়াবেটিক পেশেন্ট আছে। থাইরয়েডের পেশেন্টও এরকম কোনো না কোনো জায়গায় বিদ্যমান, এবং আমরা কিন্তু খুব টেনশনে থাকি এই বেশি মিষ্টি খেলাম ডায়াবেটিস হয়ে গেল কিনা। আর রোজা রমজানের দিনে আমাদের আসলে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের খাদ্যাভ্যাসের ব্যাপারটাও আমাদের কাছে খুবই চিন্তার বিষয়। আমাদের সাথে এই বিষয়ে আলাপ করার জন্য আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য ডক্টর ডক্টর মোহাম্মদ শামীম আল মাহমুদ, এমএসসি ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি, এমফিল নিউক্লিয়ার মেডিসিন, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান নিউক্লিয়ার মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা আজকে ওনার সাথে কথা বলবো রমজানে ডায়াবেটিস ও থাইরয়েড রোগীর ওষুধ ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে। অনুষ্ঠানটি যেহেতু সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তাই স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নিতে পারবেন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। চলে যাচ্ছি আলোচনায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। স্যার, আসলে আমাদের প্রত্যেকের বাসায় দেখা যায় যে ডায়াবেটিক পেশেন্ট আছে। তো দিন দিন ডায়াবেটিসের পেশেন্ট বাড়ছে কেন? প্রথমে এটা একটু জেনে নেই। ডায়াবেটিস হচ্ছে যে আমি এরকমভাবে বলি যে ডায়াবেটিস হচ্ছে আপনার ফ্যামিলি, অর্থাৎ ডায়াবেটিস যার একবার হয়ে যায় সে পরিবারের মতো। একটা পরিবার যাত্রা শুরু করে যখন স্বামী স্ত্রী সবাই কি থাকে জীবনের শেষ দিন পর্যন্ত পাশে থাকে, তাই না? জি। ডায়াবেটিস যদি আপনার একবার হয়ে যায় এটা সারা জীবন ঠিক আপনার ফ্যামিলির মতো আপনার পাশে থাকবে। এখন যে প্রশ্ন শুরু করছিলেন আপনি, জি। যে দিন দিন ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়তেছে কেন? জি স্যার। এটার অনেকগুলো কারণ আছে। আপনি দেখবেন যে আমরা যেটা পড়ে বড় হয়েছি বা আমরা জেনে বড় হয়েছি, একসময় মহামারী ছিল কি? প্লেগ ছিল মহামারী, তারপরে আপনার গুটি বসন্ত যেটা বলি সেটা ছিল মহামারী। সেই জায়গাটা দখল করে নিয়েছে আজকে ডায়াবেটিস, হাইপারটেনশন যে রোগগুলো বলি ঠিক সেগুলো। সবচেয়ে বড় কারণ আমাদের এই যে প্রযুক্তি নির্ভরতা যেটা বলা হয়। আরেকটা হচ্ছে খাদ্যাভ্যাস। প্রযুক্তি নির্ভরতা কেমন? আগেকার মানুষ কি করতো? খুব পরিশ্রম করতো কিন্তু। জি। এখনকার মানুষ কিন্তু এতটা পরিশ্রম করে না। এই যে আমি বসে বসে আপনার সাথে কথা বলতেছি, এটাই হচ্ছে আমরা যেটা সহজ বাংলায় বলি যে সাধু সন্ন্যাসীর জীবনে আমরা অভ্যস্ত হয়ে গেছি, যার ফলে আমাদের ডায়াবেটিসটা দিন দিন বেড়েই চলেছে। আচ্ছা, ধন্যবাদ স্যার। স্যার, ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা তো খাবার দাবার নিয়ে সবসময় খুব একটা টেনশনের মধ্যে থাকেন। কিন্তু টেনশনে থাকলেও দেখা যায় যে মিষ্টি পেলে ঠিকই ওখানে ওনারা হাত বাড়িয়ে দেন, কিন্তু কারো চোখের আড়ালে গিয়ে হলেও খেয়ে ফেলেন। আর রোজা রমজানের দিনে দেখা যায় যে আমরা ইফতারের সময় শরবত বা মিষ্টি জাতীয় জিনিস কিন্তু অনেক কিছুই রাখি, যেগুলো আসলে সবাই খাওয়ার জন্য ওয়েট করে থাকে। এখন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমি একটু জিজ্ঞেস করব যে এই পেশেন্টদের জন্য আসলে খাদ্যাভ্যাসটা রমজানে কিরকম হওয়া উচিত, কোন জিনিস বা কোন খাদ্য থেকে তাদের বিরত থাকা উচিত? মাহে রমজানের প্রোগ্রাম সেহেতু জি। হচ্ছে যে যেহেতু আমি আজকে ডায়াবেটিস কি সে ব্যাপারে আসলে কথা বলতেছি না, আমি বলছি জি। আপনার ডায়াবেটিস আছে সেটা ধরে নিয়েই এই যে ডায়াবেটিস রোগীদের রমজান আসার আগেই একটা বিশাল প্রিপারেশনের প্রয়োজন হয়। দুইটা প্রিপারেশনের ব্যাপার। একটা প্রিপারেশন সে যে এই সময়টা তো আমরা সারা বছর একরকমভাবে চলি, আর এই সময়টা ঠিক অন্যরকমভাবে চলি। একটা দীর্ঘ সময় আমাকে না খেয়ে থাকতে হয়। তাহলে কি হয়? প্রত্যেকটা ডায়াবেটিস কোনো না কোনো ফিজিশিয়ানের আন্ডারে চিকিৎসা নিয়ে থাকে। একটা ব্যাপার যে ২ টা ব্যবস্থাপনা এই সময় খুব জরুরি। একটা ব্যবস্থা তার খাদ্যাবস্থা, যে সে কী খাবে, আরেকটা হচ্ছে তার ওষুধের পরিমাণটা এই সময় আসলে কোনো কিছু হবে কিনা। জি। আরেকটা ব্যাপার আসলে খুব আমরা রুগী যারা দেখি তারা সবসময় ভুল করে থাকে। সেটা কি জানেন? যে ওষুধ খাচ্ছে কিন্তু ডায়াবেটিস চেক করতেছে না। আসলে কত সে টার্গেট লেভেলটা তার কত? সুগার লেভেলটা কত রাখবে? আপনি যেটা দিয়ে শুরু করছিলেন যে খাবে কি আসলে? এই নিয়ে কিন্তু নানান ধরনের কথাবার্তা, এবং আজকে সোশ্যাল মিডিয়ার যুগে নানান ধরনের দেখবেন যে নানা আপনি মুনি নানা নানা মৎস্য। মত এরকম দিতেই থাকে। আমি বলি যে জি। খাবার যেটা থাকবে এই সময়টা আপনি স্বাভাবিক নিয়মেই যেটা খান সবসময়, সেই পরিমাণ ক্যালোরি ভ্যালু সেটা ঠিক থাকবে। কিন্তু এই যে আপনি পরিমাণটা খাচ্ছেন সেটাকে আমরা কি করব? আগে কি করতাম? সারাদিন ভাগ করতাম। সকালে দিতাম, দুপুরে দিতাম, রাতে দিতাম। এর মাঝখানে আবার একটা স্ন্যাকস টাইম দিতাম যে ১০টার দিকে আপনি একটা নাস্তা করবেন, বিকেলে একটা নাস্তা করবেন। এখন কিন্তু সেটা করা সম্ভব না। জি। এই টোটাল খাদ্য যেটা, এই খাদ্যটাকে আমরা ভাগ করে নেব ৩ ভাগে।
কীরকম 3 ভাগে, একটা খাবার সেহরিতে, একটা খাবার ইফতারে, এর মাঝখানে একটা হালকা মিল আমরা সবসময় নিতে বলি। তাহলে সেহরির খাবারটা আপনার খুব ভালো খাবার হবে। কি খাবার হবে আসলে? আপনি এক গাদা ভাত খেলেন, হবে না। কারণ কি যে ভাতটা এমন একটা খাদ্য, আপনি যেটা বলবেন আপনার অনেকেই পুষ্টিবিদরা বলে থাকে যে হাই ফাইবার খাবার যেগুলো আছে, আপনি একটু লাল আটা খেতে পারেন, লাল চাল যেটা সেটা খেতে পারেন। এই সময়টাতে আপনার খাবারটা হবে একটু পর্যাপ্ত পরিমাণে। এটা একটা ব্যাপার যে আমরা সবসময় বলে দিই, এবং এই সময় খাবার একটু পরিমাণের তুলনায় বেশি হবে। সাপোজ ধরেন আমি আপনাকে 1500 ক্যালোরি খাবার দিয়েছিলাম আপনাকে। কোথায়? রমজানের আগে আপনি যখন চেক আপ করতে গেছিলেন, তখন আমি বললাম যে 1500 ক্যালোরি খাবার আপনি নেবেন। তাহলে এর 500 ক্যালোরি বেশি, 600 ক্যালোরিটা আমরা কোথায় রাখবো? সেহরির জন্য রাখবো। আর 300 ক্যালোরি বা 400 ক্যালোরি এটা ভাগ করে নেব ইফতারে, এবং এই যে ইফতার আর সেহরির মাঝখানে যে আমরা আরেকটা খাবার খাই সেই সময়ের জন্য। আচ্ছা স্যার, এই ডায়াবেটিক পেশেন্টদের ওষুধপত্রেরও তো একটা ব্যাপার আছে। অনেকে দেখা যায় যে 3 বেলায় ওষুধ নিচ্ছে, অনেকে 2 বেলা করে ওষুধ নেন। তো এই ওষুধের ব্যাপারটা স্যার কিভাবে মেনটেন করা হয়? প্রথম জিনিস যে রোগীগুলো ডায়াবেটিস আক্রান্ত, বাংলাদেশে শত শত ডায়াবেটিস আক্রান্ত, এবং বাংলাদেশে এই পরিমাণটা দিন দিন বেড়ে যাচ্ছে। কিন্তু যেহেতু বাংলাদেশে এই পরিমাণটা দিন দিন বেড়ে যাচ্ছে, সেহেতু হচ্ছে যে প্রথম কথা, ডায়াবেটিস আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন আসলে? 3টা ডি দিয়ে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করি। আমরা যারা আপনারা মেডিকেল স্টুডেন্ট সবাই জানেন। একটা কি? ডায়েট, খাবার, আরেকটা ডিসিপ্লিন, আরেকটা হচ্ছে ড্রাগ। ড্রাগ কিন্তু লাগে। আমি প্রথমে বলছিলাম যে জীবনের একটা অংশ কিন্তু আপনার ডায়াবেটিস, এটা কখনোই ভালো হবে না। তাহলে রমজানের শুরুতে এই রোগীগুলোর ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে কিনা সেই ব্যাপারটা আপনাকে প্রথমে দেখতে হবে। যে একটা ডায়াবেটিসের রোগী তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কিন্তু তার ওষুধ আপনি ঠিক করতে পারবেন না। তাহলে প্রথম কি শর্ত থাকবে আপনার রোগীর জন্য? প্রথম শর্ত থাকবে রমজান আসার আগে আপনার ডায়াবেটিসটা ঠিকমতো নিয়ন্ত্রণে আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। তাহলে কি করবেন? রমজানের সময় আপনি ডায়াবেটিসের রোগীদের ওষুধ ব্যবস্থাপনা আপনি ভালোভাবে করতে পারবেন। তাহলে কি স্বাভাবিকভাবে ডায়াবেটিসের ওষুধগুলো কী কী আছে আপনাকে জানতে হবে। সব রোগী তো একই ধরনের ওষুধ খায় না, বিভিন্ন ধরনের বিভিন্ন নামে ওষুধ খেয়ে থাকে। ডায়াবেটিস ব্যবস্থাপনার 2টা ওষুধ, একটা ওষুধ ইনসুলিন, একটা মুখে খাওয়ার ওষুধ। কিছু রোগী আছে ইনসুলিন নেয়, সেই ইনসুলিনের এক ধরনের ব্যবস্থাপনা হবে। কিছু রোগী দেখা যাচ্ছে যে শুধু ওষুধ নেয়। আবার কোনো কোনো রোগীর ক্ষেত্রে আমরা কি পাই? দুটোই পাই। অর্থাৎ সে ইনসুলিন নিচ্ছে, আবার মুখেও নিচ্ছে। মুখে ওষুধ খাচ্ছে। তাহলে প্রথম ব্যবস্থাটা করতে হবে ইনসুলিন কী পরিমাণ আপনি নেবেন। জি। কিন্তু যে ব্যাপারে বলছিলাম, ইনসুলিন নিলেন, ওই যে আপনার প্রথমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। তার আগে একটা বড় কথা কিন্তু সবসময় থেকে যায়, স্যার সারাদিন সুগার কেমন থাকবে স্যার? কত হলে রোজা ভেঙে ফেলবো? এটা কিন্তু কমন প্রশ্ন আমাদের জন্য সবসময়। জি স্যার। রোগীরা জিজ্ঞেস করবে যে কত হইলে রোজা ভেঙে পড়বো? তাহলে আমরা যেটা বলি যে সারাদিনে সুগারের মাত্রাটা আপনার কেমন রাখবেন সেটাকে আপনাকে নিশ্চিত করতে হবে। কীরকম নিশ্চিত করতে হবে? আমি যেটা বলি যে আমরা দিনের যদি 2টা ভাগ ভাগ করি, একটা কি যে আপনি সেহরি করলেন, আর্লি ভাগ যেটা সকাল 12টার আগে একটা সুগারের মাত্রা আপনাকে নিয়ে রাখতে হবে। আর 12টার থেকে 6টা বা 5টা যে সময় যেরকমভাবে রোজার সময় আসে সেই অনুযায়ী আরেকটা সুগারের মাত্রা আপনাকে রাখতে হবে। এই যে দেখেন সেহরির পর থেকে 12টা পর্যন্ত এই সময় সুগারের লেভেলের মাত্রাটা আমরা 7 থেকে 12, 10, 7 থেকে কত? 10, অর্থাৎ 10 ক্রস করা যাবে না 7-এর মধ্যে, এইটা আমি নিশ্চিত করতে চাই। তাহলে আপনার কাছে একজন রোগী আসলো, তাকে বললে তাহলে স্যার আমি সুগার কখন চেক করব? তাহলে সকাল 10টার দিকে আপনি একবার চেক করে দেখেন, দেখেন এটা 10-এর মধ্যে আছে কি না। একটা ব্যাপার গেল। বলে স্যার বিকেলবেলায় তো খুব খারাপ লাগে, তখন কি করব আমি? বলে বিকাল 4টার দিকে একটা সুগার চেক করেন, তখন দেখেন কত আসে। এই যে দুপুর 12টার পর বিকাল 6টা বা ইফতারের আগ পর্যন্ত আমরা সুগার লেভেলটা কত চাই? আমরা বলি 5 থেকে 10। আচ্ছা, ধন্যবাদ স্যার। এখন আপনার টার্গেট 5 থেকে 10-এর মধ্যে আপনাকে রাখতে হবে। তাহলে আপনাকে ওষুধগুলা এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে, রোগীর ওষুধগুলা এমনভাবে দিতে হবে, এই যে আমি মাত্রাটা বললাম সারাদিন যেন এই মাত্রাটা সুগারের ক্ষেত্রে মেইনটেইন সবসময় করা হয়। মেনটেন করা যায়। সেই অনুযায়ী আমরা কি করব? ইনসুলিনে অ্যাডজাস্ট করব, ওষুধের পরিমাণটাও অ্যাডজাস্ট করে দেব। স্যার, আমরা একটু ডায়াবেটিক পেশেন্টদের মেডিসিন নিয়ে কথা বলছিলাম যে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। একটু শুনুন। এখন যে কী মেডিসিন আসলে আমাদের ডায়াবেটিস পেশেন্টরা নেয়, সব ধরনের মেডিসিনের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হয় না। কিছু কিছু মেডিসিনের ক্ষেত্রে করতে হয়। কিছু কিছু মেডিসিনের মধ্যে একটা সালফোনিরিয়া বলে একটা বড় গ্রুপ আছে। সেই গ্রুপের রোগীরা হয়তো সালফোনিরিয়া বুঝবে না, কিন্তু কিছু কিছু কোম্পানির ওষুধের নাম তারা চিনে।
জি। যেমন ডাইমাইক্রোনেমার একটা ওষুধ আছে, ডাইমেরোল আছে, কমপ্লিট আছে, আবার রোগীরা অ্যামারিল খায়, সেক্রিন খায়, লিম্পেট খায়, এই যে ওষুধগুলো খায় এগুলো হচ্ছে সালফোনেরিয়া গ্রুপ বলি। এই গ্রুপগুলোর ওষুধগুলো সাধারণত আমরা সকালে দিয়ে থাকি। তাহলে রোগীরা এই নামের বা এইভাবে যে ওষুধগুলো খায় সেগুলো এই সকালের যে ওষুধটা তারা ইফতারের পরে খাবে। আচ্ছা। তাহলে একটা বড় ব্যাপার থাকলো যে এই গ্রুপটাকে আমার এখানে অনেক সময় এই গ্রুপে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয়। আমি বলছিলাম যে তার সুগারের মাত্রা কেমন থাকে সেটার উপর আমরা অ্যাডজাস্টমেন্ট করে থাকি। ডায়াবেটিসের অন্যান্য ওষুধগুলো সাধারণত ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন কখনোই হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা রাতে যে ওষুধগুলো খাই আগে থেকে প্রেসক্রাইব করা সেই ওষুধগুলো আমরা তাহলে কখন খাবো? সেহরির পর খাবো। আচ্ছা। তাহলে একটা বড় ব্যাপার গেল তার ওষুধের ক্ষেত্রে। আরেকটা বড় ব্যাপার থাকে যে ইনসুলিন যারা নেয় তারা কিভাবে ইনসুলিন নেবেন। দেখেন, ইনসুলিন তো বিভিন্ন রকমের হয়। যে কোনো ইনসুলিন দেখা যাচ্ছে আমার দিনে একবার নেই, কোনো ইনসুলিন ৩ বার নেই, দিনে ২ বার নেই। যেসব রোগীগুলা ২ বার ইনসুলিন নেয় দিনে, তারা সকালে একটা ইনসুলিন নেয় খাওয়ার আগে আর রাতে একটা নেয়। সকালে যে পরিমাণ ইনসুলিন সে নিত, এই ইনসুলিনটাই নেবে সে ইফতারের পর আচ্ছা। বা ইফতারের আগে আগে নিলেও হবে। ইনসুলিনে কখনো রোজা ভাঙে না। আর সেহরির সময় তাহলে কতটুকু ইনসুলিন সে নিবে? রাতে যে আগে ডোজ দিত তার থেকে তাকে ইনসুলিনটা কমায় নিতে হবে। আচ্ছা। এই ব্যাপারটা অনেক রোগীই বোঝে না, যার ফলে কি হয় অনেক রোগী দেখা গেছে যে তারা রক্তের সুগারটা কমে যায় বা সুগারের হাইপোগ্লাইসিমিয়া যেটা বলি, হুম। সুগার নীল হয়ে যায়, আমরা স্বাভাবিকভাবে সব রোগী যেটা বলে। তো এই ডোজটাকে কতটুকু কমাবো? আমরা বলছি রোজার আগে এই কাজটা ফিজিশিয়ানরা করে থাকে। তো ওভারঅল বলি মিনিমাম দেখা গেছে 30% আমরা কমাতে পারি। আচ্ছা। অর্থাৎ একটা রুগী দেখা গেছে যে তার সুগারটা পাইতো 10 ইউনিট ইনসুলিন সে রাতের বেলা নিত, তাহলে এইটাই সে কি করবে 7 ইউনিট বা 6 ইউনিট কি করবে সেহরির সময় নিয়ে থাকবে। আর 3 বেলা ইনসুলিন খেতে যেটা হয় সেটা দুপুরে ইনসুলিনটা আমরা সাধারণত দিতে চাই না, কখনোই মানা করি। কিন্তু কখন দিব এই ইনসুলিনটা? যদি দুপুরে প্রয়োজন হয়। আমি বলছিলাম একটা কথা, দেখেন যে ডায়াবেটিসের জটিলতা কি হয়, যারা রোজা রাখে তাদের একটা হয় সুগার নীল হয়ে যেতে পারে সারাদিন, আরেকটা সুগারটা অনেক বেশি বেড়ে বেড়ে যেতে যেতে পারে। পারে। যাদের নীল হয় তাদের ক্ষেত্রে তো একটা অবস্থাপন থাকে, আপনাকে রোজা ভেঙে ফেলতে হবে। হুম। কিন্তু যাদের খুব হাই থাকে, 3 বেলা ইনসুলিন পায়, তো তাদের ক্ষেত্রে কি করতে হয়? তাদের ক্ষেত্রেও যে আমরা বলছিলাম 10টার দিকে বা দুপুরের দিকে একটা সুগার মেপে সেটা যদি 16-র বেশি থাকে অবশ্যই সেই সময় কি করতে হয়? তাকে আরেকটা ডোজ ইনসুলিন নিতে হয়। আচ্ছা। তাহলে সেইভাবে 3 বেলার ডোজ আমরা অ্যাডজাস্ট করে থাকি। আচ্ছা। আরেক ধরনের ইনসুলিন থাকে যেটা আমরা 24 ঘন্টায় একবার দিয়ে থাকি। সেটা অ্যাজ ইউজুয়াল আমরা চেষ্টা করি যে ইফতারের পরপরই সেই ইনসুলিনটা দিতে। অনেক সময় সেই ইনসুলিনের ডোজটা আমরা কি করে থাকি 20% অনেক সময় কমিয়ে থাকি। কিন্তু এই কাজটা আসলে আমরা রোগীরা নিজেরা কখনো করি না। একজন ফিজিশিয়ান অবশ্যই আপনার সেভাবে আপনার ডোজটাকে অ্যাডজাস্ট করে দেবে। স্যার একটু বলছিলাম যে অনেকে দেখা যায় যে আগে ইনসুলিন না নিয়ে খাবারের পরে হঠাৎ মনে পড়লো যে ইনসুলিন নেওয়া হয়নি, একটু বেশি ডোজের ইনসুলিন নিয়ে নিল। এই জিনিসটা নরমালি ঘটে। এখন রোজার সময় যদি কেউ এরকম একটু বেশি ডোজের ইনসুলিন নিয়ে নেয় সেক্ষেত্রে কোনো ঝামেলা হওয়ার একটা যে ব্যাপার ঝামেলা তো আছে? হতেই পারে, বলছি সেহরির সময় যে ডোজটা নেয় সেটা বেশি পড়লে আপনার যেকোনো সময় কি হতে পারে হাইপো হয়ে যেতে পারে। তাই হাইপো বুঝবেন কি করে? কিছু লক্ষণ দেখে বুঝবেন যে রোজা রাখছেন সারাদিন হঠাৎ করে দেখা গেল আপনার বুক ধড়ফড় শুরু করছে, আপনার গলা শুকিয়ে যাচ্ছে, আপনার মাথা ঘুরে যাচ্ছে। এই সময়টা ইমিডিয়েটলি আপনাকে কি করতে হবে? সুগারটা চেক করতে হবে। আচ্ছা। চেক করে দেখতে হবে যে সেটা যদি 4 এর নিচে অর্থাৎ 3.9 এর নিচে হয় আপনাকে রোজা ভেঙে ফেলতে ভেঙে হবে। ফেলতে হবে। এই একটা ব্যাপার থাকে। আরেকটা ব্যাপার থাকে যে রমজানের সময় ইনসুলিনটা কখন নেবে? আমরা বলি যে ইনসুলিন নিলে আপনার রোজা ভাঙবে না। অতএব আপনি ইফতারের শুরুর আগে ইনসুলিন নিয়ে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে ইফতারের শুরুর আগে অনেকেই নেয় না, সে থাকে ইফতারের পরে নিলেও এই ক্ষেত্রে কোনো সমস্যা কখনোই হবে হয় না। না। আচ্ছা। আর সেহরির আগে সে অ্যাজ ইউজুয়াল আগে যেরকম নিত। কিন্তু রোগীরা অনেক সময় যে প্রশ্নটা জিজ্ঞেস করে সাধারণ সময়ের মধ্যে যে তারা বসে থাকে আধা ঘন্টা সময় বা 1 ঘন্টা সময় বসে জি। থাকে ইনসুলিন নেওয়ার জন্য। আমি বলি যে ইনসুলিনগুলো ট্র্যাডিশনাল যে ইনসুলিনগুলো পাওয়া যায় বাজারে সেগুলো আপনি খাবারটা রেডি থাকবে সবসময়। যে কোনো সময় যদি আপনি ইনসুলিন যারা ব্যবহার করেন, প্রথম জিনিস আপনি কখনোই ইনসুলিন নেবেন না যে পর্যন্ত খাবারটা আপনার রেডি না হবে। খাবার আবার টেবিলে থাকবে, তারপর আপনি ইনসুলিন নেবেন। সেটা আধা ঘন্টা হতে পারে, 10 মিনিট থাকতে পারে, 15 মিনিট হতে পারে। আধা ঘন্টার মধ্যে ইনসুলিন নিতে হয়। আর রোগীরা সেটাকে কি ইন্টারপ্রেট করে জানেন? ইনসুলিন নিয়ে আধা ঘন্টা ওয়েট আধা ঘন্টা করতে ওয়েট হয়। করে। ২ টার মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা। সেই জি। পার্থক্যটা অনেক সময় আমরা বুঝতে পারি না। জি। আপনি 10 মিনিট পরেও ইনসুলিন নিতে পারবেন, 15 মিনিট পরেও নিতে পারবেন। উইদিন 30 মিনিটস অর্থাৎ 30 মিনিটের মধ্যে অবশ্যই আপনি খেয়ে ফেলতে ইনসুলিন হবে। নিবেন।
জি স্যার। স্যার একটু আসি থাইরয়েডের প্রশ্নে আসি। স্যার থাইরয়েডের রোগীদেরও দেখা যায় যে সকালে ওষুধ নিতে হয় বা একটা ডোজের ব্যাপার আছে। ওরা কিন্তু ডোজ নিয়ে একটু ঝামেলায় থাকে। এই রোজার সময় স্যার এটা কিভাবে অ্যাডজাস্ট করা যায়? আর থাইরয়েড রোগ মানে থাইরয়েডে তো অনেক ধরনের রোগ হয়। আমাদের দর্শকরা বা বেশিরভাগ মানুষ যেটা থাইরয়েডের রোগ বলতে আমরা বুঝি যে হাইপো হাইপোথাইরয়েডিজম। অর্থাৎ তার শরীরে যে থাইরয়েড যে হরমোন আমরা T4 বলি, সেই T4 এর মাত্রা কমে যায় স্বাভাবিকের চাইতে। তার ফলে তার মধ্যে অনেক ধরনের লক্ষণ দেখা যায়। এই রোগীগুলাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলি। সাধারণত এই রোগটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই লাইফ লং আজীবন হয়। এবং এই রোগের যে ওষুধ আমার দর্শকরা জানে যে বিভিন্ন নামে খায়, থাইরক্স খায়, তারপর থাইরিন খায়, নানান ধরনের ওষুধ তারা খায়। এটা আমরা বলে দিই যে এটা খাওয়ার আধা ঘন্টা বা ১ ঘন্টা আগে এই ওষুধটা খাবেন। নরমাল সময়ে আধা ঘন্টা বা ১ ঘন্টা আগে এই ওষুধটা খেতে হয়। এখন রোগীগুলার তো সেহরি আর ইফতার ২ টা ব্যাপার থাকে। জিজ্ঞেস করে, স্যার কখন খাবো? তাহলে দেখেন এই ওষুধটা খাওয়ার নিয়ম কি? খালি পেটে। এখন খালি পেটে আমরা কখন থাকি আসলে? আমরা বলি যেটা যে আপনি বিশেষ করে আমাদের দেশে যেটা যারা সেহরি রান্না করতে অনেকেই উঠে, তাই না? যখন উঠে সেখান থেকে আমরা মিনিমাম ১ ঘন্টা একটা সময় পাই কিন্তু। পাই না? জি। অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। শহরের মানুষের ক্ষেত্রে আলাদা, দেখা যায় প্রিপেয়ার্ড করে ফ্রিজে রেখে দেয়। সেটা ভালো ব্যাপার। কিন্তু তারপরে সেটাকে একটা প্রিপারেশন করতেও আমার আধা ঘন্টা সময় লেগে যায়। আমি বলি সেহরিতে যখন উঠবেন আপনি, তখন কি করবেন? আগে ওষুধটা খেয়ে নিবেন। এটা একটা ব্যাপার। ভুলে গেলেন এই সময় খেতে পারলেন না। তাহলে কি করবেন? তাহলে যেসব দিকে ভুলে যায়, ভুলে যাওয়ার টেনডেন্সি থাকে। দেখেন আমি ইফতার করতেছি, ইফতারের পর হয়তো ৯ টার দিকে একটা খাবার নিচ্ছি। এই ৯ টার দিকে খাবার নিচ্ছেন, তারপরে কিন্তু আপনি ১২ টার দিকে, অনেকে ১১টা ১২ টার দিকে ঘুমায় যায় আবার। ওই সময় আপনি কি করবেন? ওই সময় আপনার পেটটা খালিই থাকে। ওই সময় আপনি যে থাইরয়েডের রেগুলার ওষুধ যেটা, ওই সময় আপনি নিতে পারেন। এখন আরেকটা যেটা বলছিলেন যে ওষুধের পরিমাণ পরিবর্তন হবে কিনা? সেটা হচ্ছে যারা থাইরয়েডের রোগী, যারা থাইরয়েডে ভুগে, তাদের রোজার আগেই কি করতে হয়? ওষুধটাকে ডোজটা অ্যাডজাস্ট করতে হয়। আপনার যে ফিজিশিয়ান দেখান বা যে ডাক্তারকে দেখান, প্রত্যেকে কেউ না দেখায় বা কাউকে দেখান না, আপনি জানেন যে কীভাবে থাইরয়েডের ওষুধ খেতে হয় বা কী কত থাকতে হয়, পয়েন্ট কত থাকতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু রোগীরা জানে। অতএব তারা সেভাবে দেখে রোজার আগে একটা পরীক্ষা করে দেখে ওষুধের মাত্রাটা অনেক সময় পরিবর্তন করতে হয়, অনেক সময় পরিবর্তন করতে হয় না। আচ্ছা, ধন্যবাদ। স্যার একটু জিজ্ঞেস করি যে নরমালি আমি একটু রমজানের বাইরে একটা প্রশ্ন করব যে আ ডায়াবেটিক পেশেন্ট এবং থাইরয়েডের পেশেন্ট বোথ এনাদের কথা হচ্ছে আজীবন ওষুধ খেয়ে যেতে হবে নাকি ওনারা এটা যখন কন্ট্রোলে আসবে বন্ধ করে দিতে পারবেন? ডায়াবেটিস ১ম এ শুরু করছিলাম। ডায়াবেটিস হচ্ছে আপনার পরিবারের একজন মেম্বার। জি, হাসব্যান্ড ওয়াইফ যে আপনার সন্তান, তাকে সে আপনাকে কোনোদিন ছেড়ে যাবে না। আর ছেড়ে যাওয়ার অর্থই মানে কি? আপনার মৃত্যু। অতএব ডায়াবেটিস আপনার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে আপনার সাথে। এটা নিয়ন্ত্রণে রাখা। নিয়ন্ত্রণে আমাদের রোগীদের একটা ধারণা আছে। দেখেন, আপনি যে প্রশ্ন করছেন এটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে প্রশ্ন। যে উনি ডায়াবেটিসের ওষুধ খেত, হঠাৎ করে দোকানে গিয়ে মাপলো, একটু মেপে দেখলে আপনার ডায়াবেটিস নাই। অথচ তার নিয়ন্ত্রণ ছিল কিসে? ওষুধে। ওষুধে। আপনার ওষুধ খেতে হবে না। সেও বলে, না আমার ডায়াবেটিসই ভালো হয়ে গেছে। ১ বৎসর ৬ মাস ওষুধ খায় না। তারপর আবার ডায়াবেটিসের যত সমস্যা সবগুলো নিয়ে সে আমাদের কাছে আসে। অর্থাৎ যে মাত্রার ওষুধে, যে মাত্রার ইনসুলিনে আপনার সুগার নিয়ন্ত্রণে থাকে, সেই মাত্রাটা আপনাকে চালিয়ে যেতে হবে ১। যে মাত্রার ওষুধে সুগার নিয়ন্ত্রণে না হয়, আপনাকে ডাক্তার কাছে গিয়ে মাত্রাটা পরিবর্তন করতে হবে। করতে হবে। আবার একটা ব্যাপার আছে, কোন মাত্রায় ওষুধে আপনার ঘন ঘন সুগার নীল হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে মাত্রা কমাতে হবে, কিন্তু কখনোই বাদ দিতে পারবেন না। এটা একটা বড় মেসেজ আমাদের জন্য সবসময় থাকে। ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কারণ এত স্বল্প সময়ে আমরা অনেক কিছু জিজ্ঞেস করার চেষ্টা করেছি। হয়তোবা কিছুটা নিতে পেরেছি। আবার হয়তোবা কখনো আরো কিছু নিব। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ, সেই সাথে বৈশাখী টিভির অগণিত দর্শককে মাহে রমজানের শুভেচ্ছা। শুধু দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নিয়ে নিতে হবে। আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে জানি। আমাদের অনুষ্ঠান দেখবেন এবং প্রশ্ন করবেন। আপনারা যত বেশি প্রশ্ন করবেন তত আমরা আলোচনা করতে আসলে অনেকটা উৎফুল্ল থাকব। আমাদের সাথে থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।